সম্প্রতি ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। তার ফলাফল গত 4 জুন প্রকাশিত হয়েছে এবং আমরা মোটামুটি সবাই ইতিমধ্যেই ফলাফল জেনেছি। ফলাফলে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর বিজেপি 240 আসনে এবং তার জোট 294 আসনে জয়ী হয়েছে। বিরোধী জোট 234 আসনে জয়ী হয়েছে। তো স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় আসছে। দেখা যাচ্ছে যে দেশে বিদেশে সমস্ত জায়গায় সবাই বলছে যে এই নির্বাচনে আসলে নরেন্দ্র মোদী হেরে গেছে, বরং আসলে বিরোধী জোটের বিজয় হয়েছে, ভারতের জনগণের বিজয় হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে। প্রথমত গত নির্বাচনের সময়ে কংগ্রেসকে বিরোধী জোটের মর্যাদা, বিরোধী দলের মর্যাদাও দেওয়া হয় নাই, বা বিরোধী দলের যে প্রধান তার নেতার মর্যাদাও কংগ্রেসের নেতাকে দেওয়া হয় নাই। নির্বাচনে আগে থেকে বিজেপির আওয়াজ ছিল যে আবকি বার 400 পার, মানে হচ্ছে যে এইবার 400-র চাইতে বেশি। এবং আমরা দেখেছি যে নির্বাচনের পরে ভারতে যে এক্সিট পোল, মানে বুথ ফেরত ভোটারদের মতামত জরিপ, সেই মতামত জরিপের জায়গাতেও তারা এসেছে যে সেইখানে তারা বিজেপিকে 400 পার, 400-র চাইতে বেশি দিয়ে নানা ধরনের জরিপ প্রকাশ করেছে এবং ফলাফলে দেখা গেল যে তার কোনো প্রতিফলন আসলে ঘটল না, বরং আগে থেকেই বিভিন্ন ধরনের যে হাওয়া বলে যা বলে, ভোটের হাওয়া বলে যা বলে, সেটাতে দেখা যাচ্ছিল যে কংগ্রেস এবং বিরোধী জোট তারা অনেক জায়গায় আগের চাইতে অনেক ভালো করবে। সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও তারা ভালো করবে আগের চাইতে, এটা বিভিন্নভাবে বোঝা যাচ্ছিল, বিশেষত ভোট প্রথমবার হয়ে যাওয়ার পর থেকেই সেটা আসলে বাস্তবে বোঝা গেল যে হ্যাঁ তাই হচ্ছে। শেষ পর্যন্ত মোদি জিতলো, কিন্তু মোদিকে সবাই পরাজিত কেন বলছে, এই প্রশ্নটা যদি আমরা ভালো মতো রাখি, সেটা একটা দিক হচ্ছে এটা যে তারা যা বলেছিল তার ধারে কাছেও যেতে পারেনি। গতবার বিজেপি একাই 303 আসন পেয়েছিল, এইবার তার চাইতে আসলে 63টা আসন তাদের কমে গিয়েছে। অন্যদিকে কংগ্রেসের আসন 50টা বেড়ে গিয়েছে। এই ভোটের জায়গাটা যাচ্ছে সেটা বিরোধী জোটের দিকে যাচ্ছে। সেটা সরকারি যে জোট এনডিএ, এই এনডিএর নামটাও কিন্তু একসময় আসলে এই মোদি সরকার এবং স্বয়ং প্রধানমন্ত্রী মোদি, কিন্তু এনডিএর নামটাও আসলে নির্বাচনের যত আমরা প্রচার দেখেছি, দেখেছি, তাতে কিন্তু এটা তেমনভাবে আলোচনায় কখনো আসেনি। ইন্ডিয়া জোট যেভাবে আলোচনায় এসছে সেটা কিন্তু আসলে এনডিএর ক্ষেত্রে আলোচনায় আসে নাই। তাহলে এনডিএর ক্ষেত্রে আলোচনায় আসেনি কারণ এই পুরো জিনিসটা ছিল হচ্ছে আসলে মোদির শো এক ধরনের বলা যেতে পারে। এবং যে বিজেপির যে ইলেকশন ম্যানিফেস্টো, সেই ইলেকশন ম্যানিফেস্টোতেও আমরা দেখেছি যে এটা হলো মোদির গ্যারান্টি। এই মোদির গ্যারান্টি আসলে ছিল। এই মোদিকে কেন্দ্র করে পুরো জিনিসটা যে তৈরি করা, এইখানে আমরা দেখছি যে এই জায়গায় একটা বড় ধাক্কা লেগেছে। মোদি নিজে ইলেকশনের দিনে দেখা গেছে যখন ফল গণনা হচ্ছে, তখন বারাণসীতে যতক্ষণ ভোট গণনা হচ্ছে তার প্রথম দিকে মোদি দেখা গেল পিছিয়ে আছে। শেষ পর্যন্ত সে জিতেছে, কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হলো যে দুপুর পর্যন্ত দেখা যাচ্ছে যে মোদি পিছিয়ে আছে। ওদিকে রাহুল গান্ধী, বিরোধী জোটের নেতা, তিনি বিপুল ভোটে এগিয়ে আছেন। এই যে জায়গাটা মোদির যে পার্সোনালিটি কাল্ট, মোদির যে একক ক্ষমতা, এই একক ক্ষমতার একটা যে ধস নেমেছে সেইটা আসলে প্রমাণ করেছে। ফলে এইটা মোদির একটা ব্যর্থতা হিসাবেই সবাই দেখছে। 1, 2 নম্বর হচ্ছে যে এইবারে মোদি সরকার বা বিজেপি সরকার তারা চেয়েছিল যে তারা সংবিধান বদল করে ভারতকে একটা হিন্দু রাষ্ট্র করবে, এই আওয়াজটা তারা তুলেছিল। এবং অযোধ্যায় রাম মন্দির তারা নির্মাণ করে সেই রাম মন্দিরের ফসল তারা নির্বাচনে ঘরে তুলবে, এইটা তাদের একটা আওয়াজ ছিল।
কিন্তু দেখা গেছে যে খোদ অযোধ্যাতেই আসলে বিজেপি হেরে গেছে। কেবল অযোধ্যা নয়, পুরো উত্তরপ্রদেশেই বিজেপির ভরাডুবি হয়েছে, মহারাষ্ট্রে বিজেপির ভরাডুবি হয়েছে। এবং এই যে ভরাডুবি, যেগুলো আসলে তারা অবশ্যই জিতবে এরকম একটা জায়গা বহু আগে থেকে ছিল, সেখানে তারা হেরে যাওয়া, এইটার একটা প্রভাব। রাজস্থানেও একই ঘটনা ঘটেছে। রাজস্থানে গতবার যেখানে তারা সবগুলো সিট জিতেছিল, সেখানে আধা আধি হয়ে গেছে। এরকম জায়গাগুলোতে, যেগুলো বিজেপির স্ট্রং হোল্ড বলে পরিচিত, সেই সমস্ত জায়গাগুলোতে তারা হেরে গেছে। এবং যে কৃষক বিদ্রোহ বা কৃষকদের সংগ্রাম, সেটা ফলাফল তথাকথিত হিন্দুত্বের জিগিরের চাইতে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। এবং আরেকটা জিনিস দেখবেন যে অযোধ্যাতে যেই অঞ্চলে রাম মন্দির নতুন করে তৈরি করা হলো, সেই রাম মন্দির তৈরি হওয়ার সময়ে আর ওইখানকার গরিব মানুষদের সেখানে এখনও পর্যন্ত উচ্ছেদ হতে হচ্ছে। তারা নানানভাবে তাদের দোকানপাট, বাড়ি ঘর, সেগুলো থেকে বাড়ি ছাড়া হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন। এবং সেইখানে বড় বড় শপিং মল হচ্ছে। রাম মন্দির যত না একটা উপাসনালয়, তার চাইতে অনেক বেশি পরিমাণে একটা বলা যেতে পারে যে ধর্মীয় মানে পর্যটন ক্ষেত্রে পরিণত হয়েছে। এবং এই পর্যটন ক্ষেত্রে পরিণত হওয়ার যে কাজ, সেটার জন্য বড় বড় শপিং মল দরকার, সেখানে বিনোদনের জায়গা দরকার, সেগুলো তৈরি হচ্ছে। এবং সেই জায়গা তৈরি করার জন্য এখানকার স্থানীয় মানুষকে উচ্ছেদ করা হচ্ছে। এইটার প্রভাব আসলে পুরোপুরিভাবে ওই অঞ্চলে পড়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে মানুষের বাস্তব সমস্যা, আর সেই বাস্তব সমস্যাকে পাশ কাটিয়ে একটা ধর্মের জিগির তুলে জনগণকে আকর্ষণ করার চেষ্টা করা, এই প্রকল্প যে বিজেপির ছিল, সেই প্রকল্পটা আসলে ধসে পড়েছে। এর এককারী সীমা, আর অন্যদিকে ধর্মের জিগির তুলে এই জায়গাটাকে এই বছরের নির্বাচনে বিজেপি একটা নতুন জায়গায় নিয়ে গেছে। নির্বাচনের সময় দেখা গেল যে তাদের পরিস্থিতি বা গতিক বেশ ভালো না। তখন তারা কি করলো, যে মুসলমানদের উপরে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া শুরু করলো। কংগ্রেস আসলে মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে মুসলমানদের দিবে, সম্পদ ছিনিয়ে নিয়ে মুসলমানদের দিবে, এই ধরনের কথাবার্তা বলা শুরু করলো। এরপরেও দেখা গেল যে আসলে পরিস্থিতি যখন বদল হলো না, তখন একটা নতুন জায়গায় মোদি নিজেকে নিয়ে গেল এবং নিজেকে অবতার হিসেবে দাবি করে ফেললো। পরমাত্মা তাকে এইখানে পাঠিয়েছে এই দেশের জন্য, সেটা সে বোধ করে। অর্থাৎ নিজেকে অবতার হিসাবে দাবি করা, যেটা আসলে মোদি ভক্তরা নানান সময়ে আগে করতো, সেটা স্বয়ং মোদি করা শুরু করলো। এর মাধ্যমে আসলে সে একটা লিমিটে পৌঁছলো, যেটা আমাদের জন্য বোঝা খুব গুরুত্বপূর্ণ। যে আসলে যে হিন্দুত্ববাদী যে আওয়াজটা তুললো, তারও তো একটা লাইফ সাইকেল আছে। এই লাইফ সাইকেল আসলে মোদি নিজেই এর শেষ সীমা পর্যন্ত নিয়ে গিয়ে এটাকে আসলে ভবিষ্যতের জন্য আসলে এক অর্থে তার দরজা একদিক থেকে বন্ধ করলো। মোদির মাধ্যমে যে এটা আর সামনে খুব বেশি এগোবে না, এটা খুব স্পষ্ট। সেটা এমনকি এই সময়ে আরএসএসও বুঝতে পারছে বলে বিভিন্ন মহলের যে খবরাখবর, সেই খবরাখবর থেকেও দেখা যাচ্ছে। এবং আরএসএস মোদির বদলে অন্য কোনো নেতা তাকে সামনে নিয়ে আসার জন্য এখন নতুন করে, তাদের যেহেতু হিন্দুত্ববাদী প্রজেক্ট চালিয়ে যেতে হবে, ফলে মোদির বদলে অন্য কোনো নেতাকে সামনে নিয়ে আসবে, এটার জন্য চেষ্টা করছে। এবং মোদিকে কোনো না কোনোভাবে এইখান থেকে ডাউনগ্রেড করার একটা চেষ্টা আরএসএসও করছে, এটা নানান সূত্রে জানা যাচ্ছে। তার মানে হচ্ছে যে এই হিন্দুত্ববাদী প্রজেক্ট মোদির মাধ্যমে যেটা এসছিল, সেটা আসলে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। এবং এই জায়গাতে ভারতে একটা নতুন গণতান্ত্রিক সম্ভাবনা আসলে তৈরি হয়েছে। ভারতের যে সিস্টেম, সেই সিস্টেমের জায়গাতে এই বিরোধী দলের যে প্রধান, তার একটা ভূমিকা আছে, সেই ভূমিকা তারা রাখার এবার সুযোগ পাচ্ছেন। ফলে তার যা ইচ্ছা তাই করার জায়গা আসলে তৈরি হয় না। একইভাবে মোদির আসলে শুধু বিজেপি একাই যদি মানে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতো, অর্থাৎ 272 আসন পেত, তাহলে তার জোটের অন্যান্যদেরকে না মানে গোনায় ধরেই তাকে আসলে এগিয়ে যাওয়ার যে জায়গা তৈরি হতো, সেটাও সে করতে পারছে না। এবং তাকে এখন নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডু, তাদের মতো নেতাদের উপরে নির্ভর করতে হচ্ছে।
এই যে নির্ভর করতে হওয়া, এইটা আসলে মোদির যে ব্যক্তিত্ব, মোদির যে কার্ড তৈরি হয়েছে তার সঙ্গে যায় না। ফলে মোদির যে ম্যাজিক, সেই মোদি ম্যাজিক শেষ, এবং তাদের যে হিন্দুত্ববাদী প্রকল্প, সেই হিন্দুত্ববাদী প্রকল্পও যে ভারতের জনগণ প্রত্যাখ্যান করেছে, এইটা আসলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এই দিক থেকে আমরা বলতে পারি যে একটা মানে ভারতে বর্তমানে মোদি সরকার গঠন করতে এমনকি পারলেও সেটা আসলে তার আগের শক্তিতে ফিরে আসতে পারবে না। এখন স্বয়ং মোদি কি আগের শক্তিতে থাকতে পারবেন? না, থাকতে পারবে না। এবং মোদির যে ভাবমূর্তি তৈরি করেছে, সেই ভাবমূর্তির সাথে বর্তমানে তার যে অবস্থান, সেই অবস্থান সাংঘর্ষিক হবে। ফলে এইখানে আমরা হয়তো বিজেপিতে নতুন নেতৃত্বের আবির্ভাব দেখতে পারি। ভিন্ন ধরনের যে অংশ, বিরোধী জোট, শুধু কংগ্রেসের কথা বলেছি, কিন্তু কংগ্রেস ছাড়াও ধরা যাক পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস অনেক ভালো করেছে, হ্যাঁ, উত্তরপ্রদেশের সমাজবাদী দল অনেক ভালো করেছে, এবং এই যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জোটের বিভিন্ন সদস্যরা তারা ভালো করছে, এইটা সামনের দিনে আরও বৃদ্ধি পাবে। এবং ভারতে আসলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, এইটাকে টিকিয়ে রেখে ভারতের জনগণ সামনের দিনে তাদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসবে। সেটা আশেপাশের অঞ্চলগুলোতেও একইভাবে গণতান্ত্রিক আবহ তৈরিতে ভূমিকা রাখবে, এটা আমরা আশা করি।